নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ডিসেম্বরের 11 তারিখে অবশেষে বাজার আবার পজিটিভে বন্ধ হলো। তার কারণ বিগত রাত্রিবেলা আমরা দেখলাম ফেডারেল ব্যাংকের যিনি চিফ জেরম পাওয়েল, তিনি 25 বেসিস পয়েন্টের ইন্টারেস্ট রেট কমাবার কথা ঘোষণা করলেন, কিন্তু তাতে কি আমেরিকার শেয়ার বাজারে দারুণ উত্থান এলো? তাহলে দ্বিতীয় প্রশ্ন, আজকের সকালবেলায় এশীয় শেয়ার বাজারগুলোতে কি দারুণ উত্থান এলো, বা ইউরোপীয় শেয়ার বাজারগুলোতে দারুণ উত্থান এলো? ভারতীয় শেয়ার বাজার প্রাথমিকভাবে যদি খেয়াল করে দেখেন, সকালবেলায় কিন্তু নেগেটিভ ট্রেডিংয়ে, মানে নেগেটিভ অর্থাৎ পতন দিয়ে তারা ট্রেডিং শুরু করে এবং বেশ বেশ একটা সাবস্ট্যান্সিয়াল পিরিয়ড ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন ইন্ডাস্ট্রিজগুলো নেগেটিভে ছিল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি খেয়াল করে দেখেন, এক একটা ক্রিপ্টোকারেন্সিতে দারুণ পতন এসেছে বিগত 24 ঘন্টায়। ঘটলোটা কি? এই যে ফেডারেল ব্যাংক আমেরিকাতে ইন্টারেস্ট রেট কমালো, ভারতবর্ষ কি তার দ্বারা উপকৃত হবে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। 2 নম্বর, ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন ইন্ডাইসেসগুলোতে উত্থান এলেও বিনিয়োগকারীরা কেন কনভিন্সড হচ্ছেন না? কেন তাদের মধ্যে ক্রমাগত আশঙ্কা কাজ করে চলেছে? এইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা নিয়ে শুরু করি। সেটা হচ্ছে বিটকয়েন বিগত 24 ঘন্টায় প্রায় 2% পতন, ইথেরিয়াম প্রায় 3.5% পতন, রিপেল বা এক্সআরপি 2.4% পতন, সোলানা 4.1% পতন, চেন লিঙ্ক 3.6% পতন, আভালান্স 5.9% পতন প্রভৃতি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেট ইউজুয়ালি যেটা পজিটিভলি রিয়্যাক্ট করে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক যখন ইন্টারেস্ট রেট কম করে, সেটা কিন্তু এইবার তা ঘটল না। অর্থাৎ সেই ইন্টারেস্ট রেট ঘোষণার পরই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা বড় পতন এলো বলা চলে, এবং তার কারণ হিসেবে যেটা ভাবা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে জেরম পাওয়েল তিনি ইন্টারেস্ট রেট কমালেও তিনি 2026-এর জন্য যে প্রজেকশন দিয়েছেন, সেখানে তিনি গোটা বছরের জন্য একবার হয়তো ইন্টারেস্ট রেট কমলেও কমতে পারে এরকম একটা তিনি আভাস দিয়ে রেখেছেন। অর্থাৎ একটা ডোভিশ মনোভাবে তো কোনো প্রশ্নই নেই, একটা হকিশ মনোভাব। যদিও জেরম পাওয়েল চলে যাচ্ছেন এবং ট্রাম্পের ফেভারিট যিনি, তিনি সেই ফেডারেল ব্যাংকের নতুন অধিকর্তা হিসাবে বা চিফ হিসাবে আসছেন, সেক্ষেত্রে জেরম পাওয়েলের এই যে স্টেটমেন্টটা সেটাই বজায় থাকবে, নাকি যিনি নতুন ফেডারেল ব্যাংকের চিফ হবেন তিনি ট্রাম্পের কথা শুনে চলবেন, সেটা এখন কোটি টাকার বা কোটি ডলারের প্রশ্ন। এইবার আমাদের ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে সেই উচ্ছ্বাস বা উদ্দীপনা নেই, ট্রেডারদের মধ্যে সেই উচ্ছ্বাস বা উদ্দীপনা নেই। প্রবলেমটা কি, সমস্যাটা কি? এই সমস্যার মূলে রয়েছে দুটো মেন কারণ। একটা, আবার যে আমাদের যে টাকা আজকে দারুণভাবে দুর্বল হয়েছে, দারুণভাবে 90 টাকা 31 পয়সায় নেমে এসেছে। অর্থাৎ টাকা ডলারের তুলনায় দারুণভাবে দুর্বল হয়েছে, যেটা এই কয়েকদিন ধরে কোনো মতে 90-এর নিচে তার নিজেকে আটকে রাখতে সমর্থ হচ্ছিল। সেই ডলার আজকে তেড়ে ফুরে উঠেছে এবং প্রত্যেকটা ডলার শেষ পর্যন্ত 90-এর অনেকটা ওপরে উঠে ট্রেড করেছে। ভারতীয় অর্থনীতি বা ভারতীয় শেয়ার বাজারের জন্য এটা ডেফিনেটলি কখনো ভালো নয়। কারণটা সহজেই অনুমেয়, কারণ তার কারণটাই খুব সহজ। সেটা হচ্ছে যে আমাদের পকেট থেকে অতিরিক্ত টাকা, এবং 1-2 টাকার ব্যাপার কিন্তু নয়, ডলার যত টাকার তুলনায় শক্তিশালী হবে, তাতে বহু বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলারের আমাদের ক্ষতি হবে সারা বছরে আমাদের অর্থনীতির জন্য। কারণ সেই টাকাটা আমাদের বিদেশি কোম্পানিগুলোকে, সংস্থাগুলোকে বা দেশগুলোকে দিয়ে দিতে হবে তাদের কাছ থেকে আমরা যে পণ্যগুলো ভারতবর্ষে আমদানি করে থাকি তার জন্য। এইটা মানুষের চিন্তা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে যে আমদানি করা যে কোম্পানিগুলো, তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দিনের পর দিন বৃদ্ধি পেয়েই চলেছে। হ্যাঁ, যে এক্সপোর্ট কোম্পানিগুলো এই ক্ষেত্রে লাভ করতে পারত, বিশেষ করে পণ্য ম্যানুফ্যাকচারিং, আমি কিন্তু সার্ভিসেসের কথা বলছি না,
সেই ম্যানুফ্যাকচারিং তারা তখনই হয়তো এই ডলারের অ্যাপ্রিসিয়েশন থেকে লাভ করতে পারত যদি না আমেরিকা ভারতবর্ষের বিভিন্ন এক্সপোর্ট প্রোডাক্টসগুলোর ওপর 50% ট্যারিফ বসিয়ে ছেড়ে দিত। এবং নতুন নতুন তারা ট্যারিফ বসাবার যে পরিকল্পনা করে চলেছেন এবার এটা তো বলাই বাহুল্য। সুতরাং ভারতবর্ষের এক্সপোর্ট কোম্পানিগুলো, ম্যানুফ্যাকচারিং কোম্পানিজগুলো তারা হয়তো বা তারা এই এক্সপোর্ট থেকে ডলারের বুমের ফলে লাভ করতে পারতো, কিন্তু ট্যারিফ তাদের লিটারালি মেরে রেখেছে। অন্যদিকে যে কোম্পানিগুলো আমদানি করতে থাকে বিদেশি পণ্য, তারা মহাবিপদে পড়ছে। তার কারণটা হচ্ছে যে ক্রমাগত যদি ডলার মহার্ঘ হয়, টাকা দুর্বল হয়, যেহেতু তাদের টাকা দিয়ে ডলার কিনতে হয় প্রতিনিয়ত এই পণ্যগুলো আমদানি করার জন্য, ফলে যত ডলার শক্তিশালী হবে তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা কিন্তু গচ্ছা যাবে এবং সেটা তাদের ক্ষতির মুখে ফেলবে, তাদের ট্রেডগুলো তত লাভবান হবে না। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স এরা নিয়মিত হারে বিনিয়োগ করে থাকে যে দেশগুলোর সম্ভাবনাময় দেশ বা যেগুলো ডেভেলপিং কান্ট্রি বা যেগুলো স্ট্রঙ্গার ইকোনমি রয়েছে বা স্ট্রঙ্গার ইন্টারনাল কনজাম্পশন মার্কেট রয়েছে, তার মধ্যে ভারতবর্ষ অন্যতম। কিন্তু সম্প্রতিকালে যা ঘটে চলেছে বিগত 13-14 মাস ধরে, সেটা তো ভারতবর্ষের জন্য ডেফিনেটলি ভালো নয়। ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা যেটা হচ্ছে যে যখন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কোনো দেশ থেকে তাদের শেয়ার বিক্রি করে চলে যায়, সেটা একটা লস অফ কনফিডেন্স হয় সেই দেশের অর্থনীতির প্রতি বা সেই দেশের শেয়ার মার্কেটের প্রতি। যে কারণেই হোক না কেন, হতে পারে আমাদের দেশের বিভিন্ন স্টকসগুলো যেগুলো তারা বিক্রি করে চলে যাচ্ছেন সেগুলো মহার্ঘ বা বাজারে অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে, কিন্তু তারা যে বিক্রি করে চলে যাচ্ছে এইটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে সেটা খবর তৈরি হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে সেটা 1 মাস 2 মাসের জন্য হচ্ছে না, দীর্ঘ 13-14 মাস ধরে লাগাতার তারা এই ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করে চলে যাচ্ছে। গোটা ডিসেম্বর মাসটা কালকেই দেখিয়েছিলাম যে তারা বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করে চলে গেছেন। এমন একটাও দিন ছিল না যে সময় তারা, যে দিন ডিসেম্বর মাসে যে দিন তারা শেয়ার বিক্রি করে চলে যাননি। এটা একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয়ে এক, ভাবমূর্তি নষ্ট হওয়া। 2 নম্বর যে তারা যখন আমাদের শেয়ার বিক্রি করে চলে যাচ্ছেন, তারা বিদেশে কি নিয়ে যাবেন, কোন কি, তারা কি আমাদের ইন্ডিয়ান রুপি নিয়ে যাবেন নাকি তারা ডলারে কনভার্ট করে ডলারটা নিয়ে যাবেন? উত্তর হচ্ছে তারা টাকাটা ডলারে কনভার্ট করে ডলারটা নিয়ে যাবেন। এবং যখন ডলারটা নিয়ে যাবেন তখন তারা ডলারের জন্য তারা দরবার করবেন আরবিআইয়ের কাছে যে আমাকে ডলার দাও, আমি বিদেশে চলে যাব, আমার দেশে ফিরে যাব। তার মানে ডলারের ডিমান্ড নিত্য নতুনভাবে বৃদ্ধি পাবে। যখনই ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা শেয়ার বিক্রি করে বিদেশে চলে যাবেন, ডলারের ডিমান্ড বৃদ্ধি পাবে। একের ডলার শক্তিশালী হচ্ছে, তার উপর ডলারের ডিমান্ড ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, সোনার দাম বৃদ্ধি পেয়ে চলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্রাতিরিক্ত অশান্ত হয়ে রয়েছে। এমত একটা অবস্থায় সেটা একটা নতুন চাপ সৃষ্টি করে আমাদের যে ডলারের যে ভান্ডার রয়েছে তার ওপর। শুধু তাই না, এই যে এরা যে ডলার নিয়ে চলে যাচ্ছে, তার মানে কি আমাদের যে ডলার যে মজুদ থাকে ভারতবর্ষে সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এইটা কিন্তু বিনিয়োগকারীদের টেনশন ক্রমাগত বৃদ্ধি পাইয়ে চলেছে। তার কারণটা হচ্ছে যে প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে আসবে, ভারতের অর্থনীতি দুর্দান্ত গতিতে বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নানা মানুষের মনে নানা সন্দেহ থাকতে পারে, কেউ এই জিডিপি সংখ্যাকে ভ্রান্ত বলেও চালিয়ে দিতে পারেন, কিন্তু যখন মুডিজ থেকে শুরু করে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, IMF থেকে শুরু করে তারা যখন ভারতবর্ষের জিডিপি বৃদ্ধির প্রশংসা করছেন, তখন ডেফিনেটলি সেটাকে ভ্রান্ত বলে এমনি এমনি উড়িয়ে দেওয়া যায় না। কেন যায় না? কারণ খেয়াল করে দেখবেন, মুডিজ একটা আমেরিকান কোম্পানি, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরা কিন্তু আমেরিকার বকলমে আমেরিকার অঙ্গুলি হেলনেই চলে, এবং আমেরিকা এই মুহূর্তে ভারতবর্ষকে একটু টাইট দিতে পারলে খুশি হচ্ছে। সুতরাং তারা অকারণে আর বিশেষ করে তাদের প্রেসিডেন্ট যখন বলেছে যে এটা একটা ডেড ইকোনমি, সেক্ষেত্রে তারা ভারতবর্ষের এই গ্রোথকে প্রশংসা দিয়ে ভরিয়ে তুলবে এমনটি সম্ভাবনা কম। জিডিপি গ্রোথ যেটা ঘটেছে 8 দশমিক
8.2% হারে বৃদ্ধি পেয়েছে, নমিনাল জিডিপি 8.7%, জিভিএ 8.1%। খুব ভালো নাম্বারস। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেটা মাত্রাতিরিক্ত কমে গেছে। এটা একটা খারাপ নিউজ। আরেকটা পজিটিভ নিউজ, ডাব্লিউপিআই ইনফ্লেশন বলুন বা সিপিআই ইনফ্লেশন বলুন, এইগুলো এতটাই কমে গেছে যে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি খুব মারাত্মকভাবে ইনফ্লেশন কমে যাওয়াও কিন্তু খুব একটা কাজের কথা না। কারণ একটা দেশে যখন ইনফ্লেশন একটা রিজনেবল জায়গায় থাকে, তার মানে বোঝা যায় যে জিনিসপত্রের ডিমান্ড রয়েছে, সাপ্লাই সাইড ডিমান্ডও রয়েছে, ডিমান্ড সাইড ডিমান্ডও রয়েছে, মানে সেই দিকে আর কি। তার ফলে দুদিক থেকে ইনফ্লেশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা থাকে। সুতরাং অতিরিক্ত ইনফ্লেশন কমে যাওয়া একটা টেনশনের ব্যাপার দাঁড়ায়, কারণ সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কমে যাচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন উঠে যায় ডেফিনেটলি। এইবার আরেকটা যেটা মানে বিদেশি বিনিয়োগকারীদের ভাবাচ্ছে সেটা হচ্ছে, যেটা তারা বলছে যে ভারতবর্ষের নিজস্ব প্রোডাকশন কোথায়। যেভাবে আমেরিকার নিজস্ব তাবর তাবর বড় বড় কোম্পানি রয়েছে, সেটা কোকোকোলা বলুন, এনভিডিয়া বলুন, পালান্তের বলুন, মাইক্রোসফট বলুন, গুগল বলুন, যাই বলুন না কেন, তারা তার বিশ্ব জুড়ে তারা লিটারালি রাজত্ব করে বা তারা বাদশাহ হয়ে বসে রয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সেই জায়গায় ভারতবর্ষের নিজস্ব স্বকীয় প্রযুক্তিতে প্রোডাকশন কোথায়? এইটা ইউপিআই এর মতন যেগুলো যে সফটওয়্যার সার্ভিসেসগুলো সেগুলো হাতে গোনা, সেগুলো এক্সেপশনস, কিন্তু সার্বিকভাবে ভারতবর্ষ নিজের প্রোডাক্ট অতি ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্টস তৈরি করছে, সেইটা কোথায়? এবং স্বয়ং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যিনি অধিকর্তা স্বয়ং শ্রী মুকেশ আম্বানি কিন্তু এই প্রশ্নটিই তুলে দিয়েছেন যে ভাই, আমরা আমাদের নিজস্ব জিনিস কবে প্রডিউস করব যেটা বিশ্ব জুড়ে খ্যাতি পাবে বা যার ডিমান্ড ক্রমাগত বৃদ্ধি হবে। এটাও একটা টেনশনের কারণ নিশ্চয়। যাক, এই যে আশঙ্কাগুলো রয়েছে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড এগ্রিমেন্ট এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। দয়া করে যদি সম্ভব হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ডিসেম্বরের মধ্যে সত্যি সত্যি কি আমেরিকা ভারতের মধ্যে একটা চুক্তি হওয়ার, বাণিজ্য চুক্তি সম্পাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এইবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ভারতবর্ষের টাকার মূল্য যত হারাবে, ভারতবর্ষের ক্ষেত্রে অর্থনীতি তত বিপদে পড়বে, কারণ ভারতবর্ষ একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশ, চায় না কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস দেশ, এবং সেখানে রপ্তানি বেশি হয়, আমদানি কম হয়, এবং তাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হচ্ছে $1 ট্রিলিয়ন বেশি। ভাবা যায় $1 ট্রিলিয়ন বেশি তাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস। এই জায়গায় চীন পৌঁছে গিয়েছে। আমরাও ডেফিনেটলি ভবিষ্যতে কোনো না কোনো সময় পৌঁছাবো, কিন্তু আপাতত যদি প্র্যাগম্যাটিকভাবে গোটা ব্যাপারটাকে দেখতে হয়, এটা বুঝতে হবে যে ভারতবর্ষ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হওয়ার ফলে তাদের নানা দিক থেকে বিপদ আসছে, এবং তার মধ্যে একটা যে ডলারকে সেটা মানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্সি হিসেবে মেনে নেওয়াটা, যেটা বিশ্বের অন্যান্য দেশও নিয়েছে, সেটা আমাদের পক্ষে আখেরি ক্ষতি হচ্ছে। 2 নম্বর, যখন আমরা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস তৈরি করতে পারবো, বিদেশি আমদানির নির্ভরতা কমাতে পারবো, তত কিন্তু আমরা বেটার পারফর্ম করতে পারবো। এবার চলে আসি দুটো খবরে। ইন্ডিগোর ক্ষেত্রে ইন্ডিগো আরও বিপাকে পড়েছে, তবে যাত্রীরা উপকৃত হবেন। ইন্ডিগোকে এর আগে সরকার নির্দেশ দিয়েছিলেন যে তোমরা যে টিকিটগুলো ক্যান্সেল করেছো তার পুরো টাকা ফেরত দাও। ইন্ডিগো বহু অংশে সেই টাকা ফেরত দিয়েছে। এবার গভর্নমেন্ট বলেছে ওদের যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দাও। ইন্ডিগো যাদের 3 তারিখ, 4 তারিখ এবং 5ই ডিসেম্বর যাদের ইন্ডিগো প্লেনের টিকিট ছিল, যেমন আমাদের, সেটা ক্যান্সেল হওয়ার পরে ইন্ডিগো যেটা করেছে তারা 10,000 টাকা অবধি ক্ষতিপূরণ দেবে, এবং এটা ডিপেন্ড করছে যে কতটা দূরের ফ্লাইট তার ওপর, অর্থাৎ যত দূরের ফ্লাইট হবে, যত বেশি সময় ধরে এই ক্যান্সেলেশনসগুলো হবে, ততটা বেশি ক্ষতিপূরণের তাদের ইন্ডিগোকে দিতে হবে। অর্থাৎ ইন্ডিগো একটা না একাধিক সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছে। যদি আজকে এর শেয়ার দর সামান্য পজিটিভেই বন্ধ হয়েছে। ইস্যু মার্কেটগুলো আজকে সমস্ত নেগেটিভেই বন্ধ হয়েছে অধিকাংশ। তার মধ্যে নিক্কেই প্রায় 1%, তাইওয়ান 1.34%, কসপি 0.59%, সেট 1.3%, সাংঘাই 0.7%, অর্থাৎ এশীয় মার্কেটগুলো সম্পূর্ণভাবে নেগেটিভে বন্ধ হয়েছে। আজকে ভারতীয় শেয়ার বাজারের সমস্ত ইন্ডাইসেস পজিটিভে বন্ধ হয়েছে। নিফটি
140 পয়েন্ট অর্থাৎ 0.55%। সেন্সেক্স 0.51%। নিফটি ব্যাংক 0.42%। নিফটি আইটি যেটা বিগত 3 দিন ধরে পতনমুখী ছিল সেটা আজকের উত্থান দেখেছে 0.81%। এই ইন্টারেস্ট রেট কেন বাড়লো? কারণ এই ইন্টারেস্ট রেট যে কমলো তার ফলে সেখানকার যে ক্লায়েন্ট তারা তাদের হাতে উদ্বৃত্ত বা অতিরিক্ত টাকা আসবে, সেটা 1-2 টাকা না, কয়েক বিলিয়ন ডলার, সেটা তারা আইটি পরিষেবা কেনার জন্য, ভারতীয় আইটি পরিষেবা কেনার জন্য তারা সেই টাকাটা অতিরিক্ত খরচ করতে পারবেন। সেই আশা থেকে নিফটি আইটি আজকে 0.81% উত্থান। মিড ক্যাপ 0.79%। বিএসসি মিড ক্যাপ, বিএসসি স্মল ক্যাপ 0.51%। নিফটি অটো আজকে ভালো পারফরমেন্স করেছে 1.11%। বিএসসি মেটালস 1.14% উত্থান দেখেছে। অর্থাৎ সার্বিকভাবে সমস্ত কিছু সেক্টরসগুলো আজকে পজিটিভে। সোনা প্রত্যাশা মতোই আজকের উত্থান দেখেছে, কারণ যত ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমাবে তত প্রেশাস বা সেমি প্রেশাস মেটাল এর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। আজকে সোনার দাম যদি 24 ক্যারেট দেখেন, কলকাতায় স্পট প্রাইসের কথা বলছি 1,36,513 টাকা করে ট্রেড করছিল প্রতি 10 গ্রাম। এবার সিলভারের দাম কোন জায়গা আকাশ ছুঁয়ে গেছে, আজকে 2 লাখ টাকা ছাড়িয়ে গেছে প্রতি কিলো। কি সাংঘাতিক বৃদ্ধি চলছে, 2,01,000 টাকা প্রতি কিলো, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এর ফলে কি উপকৃত হয়েছে? যে কোম্পানিটা ভারতবর্ষের সর্বাধিক রূপো উৎপাদন করে সেটা আবার কিন্তু বাই প্রোডাক্ট, মূল প্রোডাক্ট কিন্তু জিঙ্ক, লেড এবং সিলভার হচ্ছে তার বাই প্রোডাক্ট, সেটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। সেটা বিগত 3 মাসে 17% বেশি উত্থান দেখেছে, এবং রূপোর যত দাম বাড়বে তত হিন্দুস্তান জিঙ্কের মতন কোম্পানি খুব স্বাভাবিকভাবে উপকৃত হবে। এছাড়া একটি জিনিস খেয়াল করেছেন যে বিগত কয়েকদিন ধরে যে ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোতে দারুণ পতন হচ্ছিল তার আজকে ফিরে এসেছে, খুব স্বাভাবিক। যদি মার্কেট ক্রমাগত নামতে থাকে, বিনিয়োগকারীরা টাকা ইনভেস্ট করেন না, ট্রেডাররা ট্রেড করেন না, তার ফলে এই ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো, ব্রোকিং হাউসেসের তাদের প্রফিট কমে যেতে থাকে। এবং আজকে যে উত্থান দেখলো সমস্ত সেক্টর, তার মানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করলেন, ট্রেডাররা ফিরে এসে ট্রেড করলেন, এর ফলে এই কোম্পানিগুলো আজকের ভালো প্রফিটের মুখ দেখলেও বলা যেতে পারে। এবার খেয়াল করে দেখুন 361 ওয়াম 3.34% উত্থান, এঞ্জেল 1 3.61% উত্থান, ক্যাম্পস 2.65% উত্থান, আইসিআইসিআই সিকিউরিটিজ 2.15% উত্থান, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 2.37% উত্থান। এছাড়া যদি বলেন মতিলাল অসমাল 0.94% উত্থান। তাছাড়া এনএসডিএল 0.88% উত্থান, নুভোমা ওয়েলথ ম্যানেজমেন্ট 3.16% উত্থান প্রভৃতি। যাই হোক, আজকে এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমি যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র উদাহরণ হিসেবে, আমার কথা যদি শুনে কোনো ধরনের শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীদের কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার এবং শুভরাত্রি।